ফ্যাশন ফটোগ্রাফি এবং তার নাম সমর্থক। বাংলায় যে কোনো আর্টিস্ট ফটোশ্যুট করা হোক বা যে কোনো ছবি তোলা হোক, ছবি তুলতে গেলে যার নামটা প্রথমেই মাথায় আসে তিনি রানা বোস। শুধু বাংলা কেন, তার নাম বাংলা তথা সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়েছে। বোধহয় এমন কোনো আর্টিস্ট নেই, বলিউড হোক বা টলিউড তো বটেই, তার লেন্স বন্দি হয়নি। এবং তার ছবির একটা অন্যতম বৈশিষ্ট্য, বিশেষত বলা চলে আর কি, সাদা কালোর ক্যানভাসে তুলতে তিনি পছন্দ করেন। তিনি রানা বোস। আমাদের আনন্দ সংবাদ লাইভে এই মুহূর্তে তাকে আড্ডা পেয়েছি। রানাদা, আমাদের আনন্দ সংবাদ লাইভে তোমাকে স্বাগত জানাই। এবং তোমার সাম্প্রতিক ছবির বই আর কি, চেনা মুখ অচেনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং একদম কাভারে বুম্বাদা। এবং এই বইতে মানে বন্দি হয়নি এরকম মানুষজন বোধহয়, মানে ইন্ডাস্ট্রি মানুষজন মনে নেই। আমি দেখলাম উল্টো দেখলাম। আর প্রথম বলবো এই যে আমাকে বলো যে এই যে সাদা কালো এবং তোমার এত সুন্দর বই, বোধহয় কটা পেজ তোমার, প্রায় 95 পেজ 96 পেজ বই, সবকটাই সাদা কালো। এই যে এবং সাদা কালোর ক্যানভাসে একটা মানুষকে জীবন্ত করে তোলা, মানে এটা কি প্রথম থেকেই তোমার মধ্যে এই ব্যাপারটা ছিল? সাদা কালোর মধ্যে একটা যে অ্যান্টিক ব্যাপার আছে, আমাকে যেটা বলি একটু অন্যরকমভাবে বলি, অ্যান্টিক ব্যাপারটা, একটু পুরোনো দিনের লুক, একটু সেপিয়া টোন আমার বড় পছন্দ। কাজে এই জন্য আমি এই বইটা, বা আমার আগের বছরের বইটা যেটা যাত্রা, সেইটাও খুব পপুলার হয়েছিল, কিন্তু সেটা সিনেমা আর্টিস্টদের নিয়ে নয়, সেলেবদের নিয়ে নয়, সেটা আমার ট্যুর কেন্দ্রিক বই ছিল। এইটা সিনেমা আর্টিস্টকে নিয়ে, সিনেমা আর্টিস্ট আছে অনেক সেলেব আছে যারা সিনেমার বাইরেও কাজ করেন, অনেক তারা নাম করেছেন, তারা পৃথিবী বিখ্যাত হয়েছেন। তা আমার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারটা ছোটোবেলার থেকেই খুব পছন্দের ছিল। এটার মধ্যে একটা আনন্দ আছে, এটার মধ্যে কালার কম আছে, দেখতে আমার ভালো লাগে আর কি, এটা আমার পছন্দের। আচ্ছা, এই বইতে বন্দি হয়নি কে আছে? গোটা টলিউড তো বন্দি হয়েছে, এবং বলিউডের বলি যে প্রথম সারির যারা আমরা যা বলি, সে শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে হেমা মালিনী, অনিল কাপুর, শ্রীদেবী, প্রত্যেকেই না অ্যাকচুয়ালি। এবং আমাদের তো একদম কাভার বুম্বাদা, এবং বুম্বাদার ছবিগুলো প্রথমেই একদম যেভাবে দেখছিলাম একদম দুর্দর্শ ছবি একদম। এবং আমরা সোশ্যাল মিডিয়াও দেখেছি বুম্বাদা ভূয়সী প্রশংসা করেছে তোমাকে। হ্যাঁ, বললাম যে প্রত্যেকটা ছবি দুর্দর্শ ছবি আর কি, সেটা বলার অপেক্ষা রাখে না। তোমার ছবি মানে দুর্দর্শ ছবি। এবার একটু ফিরে যাই যে তোমার ছোটোবেলা এবং এই যে ছবির জগতে আসা, এটা হয় না যে প্রত্যেক মধ্যবিত্ত ফ্যামিলি কী করে, বা যে কোনো উচ্চবিত্ত হলেও চায় যে ছেলে মধ্যবিত্ত না উচ্চবিত্ত না, আমি নিম্নবিত্ত। আমি মধ্যবিত্ত, আর যাই যে কোনো মানে ফ্যামিলিও, আমার মনে হয় যে ফ্যামিলির প্রত্যেকে মনে চায় যে তার ছেলে বা মেয়ের সরকারি চাকরি করুক, বা আধিকারিক হোক, বা উচ্চপদস্থ কোনো একটা হয় না যে বড় কোনো কোম্পানিতে তার ছেলে চাকরি করুক, কিন্তু সিনেমা আর্টিস্ট হবে, সঙ্গীত শিল্পী হবে, আর সেখানে ফটো তুলবে, এটা বোধহয় কোনো বাবা মাই চায় না, সাধারণত চায় না আর কি। এই যে তুমি যে যখন শুরু করেছিলে, সেই শুরুর জার্নিটা যদি ছোট্ট করে বলো আর কি। শুরুর জার্নিটা খুব মসৃণ ছিল। হ্যাঁ, আচ্ছা, তুমি কলকাতারই ছিলে? আমি কলকাতায় ছিলাম, আমাদের আদিবাড়ি বজবজে আদিবাড়ি। তা আমার ব্যাপারটা খুব মসৃণ ছিল না, এটা খুবই আপস অ্যান্ড ডাউনস ছিল জীবনের, সবারই থাকে, আমাদেরও ছিল। তা সেই সময় তুমি ঠিকই বলেছো যে আমি উচ্চবিত্ত না, মধ্যবিত্ত না, নিম্নবিত্ত ছিলাম। আমি সবাইকে বলি আমি নিম্নবিত্ত থেকে উঠে এসেছি। সেটাই তো শুনতে চাইবো। এই নিম্নবিত্ত জার্নিটা তো আরো স্ট্রাগল, আরো কঠিন, প্রচুর, আরো কণ্ঠময়, প্রচুর। মানে আমি যে লাইনটায় এসেছি, ফটোগ্রাফি, তারপর গ্ল্যামার ছবি, তার জন্য অনেক ইকুইপমেন্ট দরকার হয়, অনেক অ্যাডভান্স ক্যামেরা দরকার হয়। তো সেইগুলো তো আমি তো স্বপ্ন ভাবতাম, আমি একজনের কাছে ক্যামেরা ধার করে ছবি তুলতাম। তা এইটা বাড়িতেও বলতো যে কি করছিস তুই, মানে এই যে তোমার মনের মধ্যে বাসা বাঁধলো কখন যে আমি ছবি তুলবো, এত প্রফেশনাল থাকতে যে ছবি তুলবো, এটা কখন মনের মধ্যে তোমার বাসা বাঁধলো ব্যাপারটা? অ্যাকচুয়ালি আমার বাবা ফটোগ্রাফার। আচ্ছা, বাবাও ফটোগ্রাফার ছিল? বাবার যখন মানে পুরোটা বেডরিডেন হয়ে যায়, বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর, তো বাবার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তারপর থেকে আমাদের স্ট্রাগলটা শুরু। তখন আমি খুব ছোট ছিলাম, স্কুলেও ভর্তি হয়নি সে অর্থে। আচ্ছা, মানে এতটাই। আচ্ছা, তখন সেই সময় আমার দাদাও ফটোগ্রাফার। দাদা এখন একটা বড় ইংরেজি ম্যাগাজিনের ডেপুটি এডিটর বম্বে। দাদাই আমাদের সবাইকে মানুষ করে, আমাকে বড় করে সব দিক থেকে, মানে দাদা আমার গার্জিয়ান বলতে পারো।
তো সেক্ষেত্রে সেখান থেকে দাদাও ফটোগ্রাফি শিখছে তখন সবে সদ্য দাদাকে আমি ফলো করি, মানে দাদাকে আমি বরাবরই ফলো করতাম, দাদার ফুটস্টেপকে আমি ফলো করতাম। তো সেখান থেকে আমার শুরু হয়। মানে সেই অর্থে প্রথম গুরু বলতে গেলে দাদা? না, গুরু বলাটা ঠিক ভুল হবে, আমার গুরু সেই অর্থে কেউ ছিল না। দাদাও চাইতো না যে আমি ফটোগ্রাফিতে আসবো, দাদার একটা ভয় ছিল যে আমার ভাইটা যদি জলে পড়ে যায়, আমাকে দাদা বলতো যে দেখ আমি ক্লিক করে গেছি, তুই নাও ক্লিক করতে হবে। এখানে না তখন এখনকার বাবা মারা যারা আছে তারা তাদের ছেলে সন্তানকে বলে যে যেটা তুই চাস সেটা তুই কর, আমি আছি। কিন্তু আমাদের সময় সেই ব্যাপারটা ছিল না, তুমি ইনসিকিউরিটি, তুমি একটা সরকারি চাকরি করবে, 10টা ডিউটি করবে, কিছু পয়সা আসবে, তারপর বিয়ে করবে, বাচ্চা হবে, এই একটা মানে একদম মসৃণ জীবন চাইতো। কিন্তু একটা হাটকে একটা অন্য প্রফেশনে সেই সময় কোনো তার ভূত ভবিষ্যৎ কিছুই নেই, সেটা বাবা মারাই অপছন্দ করে। তা আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু আমি আস্তে আস্তে সেটাকে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে বোঝাই যে আমি এই লাইনে আসতে চাই। এবং আমি যখন ছবি তুলতাম তখন দেখতাম যে আমি যে ছবিটা তুলছি সেটা কিন্তু অনেকের থেকে ভালো তুলছি, সেটা আমিই জানবো প্রথমে। তারপর আস্তে 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 এটাকে ভালো করতে থাকলাম, শিখলাম বিভিন্ন লোকের কাছে গিয়ে, অনেক লাথি ঝাঁটাও খেয়েছি। শেখাটা তো হয়, শেখা এইভাবেই থেকে হয়, মানে জীবন থেকেই তো শেখা হয়। তো এইভাবেই আস্তে আস্তে আমার মানে এবার বলো যে যখন ফটোগ্রাফি শিখলে সাধারণত যেটা হয় যে বলে পয়সা, প্রথম তো একটা পয়সার ইনকামের এটাই থাকে, পয়সা ইনকাম করতে যাবে না ফটোগ্রাফাররা সাধারণত কী করে, যেটা চলে যায় যে বিয়ে বাড়ি করে বেশ ভালো ইনকাম হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু তুমি সেটা কখনোই টার্গেট রাখোনি এই যে ফ্যাশন ফটোগ্রাফি করবে, আর্টিস্টদের কাছে ছবি তুলবে বা আর্টিস্টদের একদম তোমার লেন্স বন্দি করবে, এবং সেই ছবি মানে ফ্লেক্সে হোক পোস্টারে হোক সেই ছবি থাকবে, মানে এইটা কি প্রথম থেকেই ভাবনাতে ছিল নাকি কাজ করতে করতে চলে আসে? সেই ভাবনা নিয়ে তো আসেনি। এখন প্রথম আমি বিয়েবাড়ির ছবিও তুলেছিলাম প্রথম, যেটাকে বলা হয় হাত পাকানো। কিন্তু আমার ভালো লাগতো না বিয়েবাড়ির ছবিটা। পরবর্তীকালে আমি অনেক ছবি মানে বিয়েবাড়ির ছবিতে ঘটনা পেতাম, কিন্তু আমার ভালো লাগতো। আমার কিছু করার সবসময় ক্রিয়েটিভ আচ্ছা কিছু করবো আর কি। যে একটা মানুষের আমার যেমন খুব ভালো সাবজেক্ট হয় আমার কাছে পোর্ট্রেট তুলতে আমার খুব ভালো লাগে। প্রত্যেক মানুষের টার্নিং পয়েন্ট থাকে, যদি বলা হয় রানা বোসের টার্নিং পয়েন্ট কোনটা ছিল যেখান থেকে রানা বোস হয়েছে আর পিছনে ফিরে তাকাতে হয়নি? দেখো, টার্নিং পয়েন্টগুলো অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে। একটা হার্ডেল পেরোলাম, আর একটা হার্ডেল, আরেকটা হার্ডেল পেরোলাম, আরেকটা হার্ডেল। সেটা আমার শুরুটা যেটা হয়েছে মানে ব্রেক থ্রু যেটা বলে, সেইটা হচ্ছে র্যাম্পেজ বলে একটা গ্রুপ ছিল। সেই র্যাম্পেজ গ্রুপ তখন ফ্যাশন শো অর্গানাইজ করতো, খুব বড় বড় ফ্যাশন শো করতো। তার কর্ণধার ছিল হ্যাপিদা বলতাম। আচ্ছা, হ্যাপিদা, আশিস ব্যানার্জি কোরিওগ্রাফি করতো। তাদের গ্রুপের সাথে আমাকে সেই সুযোগটা ওরা আমাকে দেয় আর কি, মানে আমাকে নিয়ে আসে ওরা। এবং সেখানে এখন পিঙ্কি বলে একজন মডেল ছিল, এখনও কলকাতায় সে কোরিওগ্রাফি করে, খুব নাম করা পিঙ্কি ছিল। তারপর কোয়েনা আমাকে হেল্প করেছিল এক সময়, কোয়েনা মিত্রা। আচ্ছা, তারপর এইভাবে ওরা আমাকে দিয়ে বিভিন্ন রকম ফটোশ্যুট করাতো, তারপর ফ্যাশন শো ছবি তোলাতো, তারপর মডেল পোর্টফোলিও, তখন পোর্টফোলিওটা কি আমি জানতাম না, বলে ওই কয়েকটা ছবি একসাথে তুলে দিতে হবে, 4-5টা ছবি একটা মডেলকে দিতে হবে, ওটাই পোর্টফোলিও। তা আমি সেটাই ধারণা, আমি তুলতাম। তো ছবিগুলো সেই সময় খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। কিন্তু সে বলছে আমার কাছে লাইট নেই, কিছু নেই, ক্যামেরা ভালো না, কিন্তু অসম্ভব ভালো ছবি তোলে। তা আমি বললাম বা তুমি অ্যাপ্রিসিয়েশন তো হচ্ছে আস্তে আস্তে। তো ওইখান থেকে একটা শুরু হয়। তারপর প্রচুর আপস অ্যান্ড ডাউনস গেছে জীবনে, যেরকম হয় সব মানুষেরই যায়। প্রচুর হাউসে গেছি, এখনও আমি অপমানিত হই অনেক জায়গায়, অনেকের কাছে অপমানিত হই, সেটা নিতেই হবে। আমি শুনেছি বড় বড় অনেক আর্টিস্টরা, খেলোয়াড়রা অপমানিত হয় বড়, আমি কে? তা সেই সময় আমাকে অনেক হাউসে যেতাম, তখন আমাকে তাড়িয়ে দিত, আমাকে ডেট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বলতো কাছে করতে বলো, ওকে চলে যেতে বল, আমি চলে আসতাম। এমন দিন পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে আমি খেয়ে এসেছি, তাকে বলিনি যে আমি সেই ছেলেটা ছিল, সে আমাকে নিমন্ত্রণ করে খাইয়েছে, এরকম দিন গেছে। ইটস আ পার্ট অফ লাইফ, মানে এটাই নিয়ম। মানে আমি এটা পরিষ্কার বুঝে গেছি যে আনসাকসেসফুল লোককে কেউ পছন্দ করে না, কেউ না, মানে সংসারে আনসাকসেসফুল লোক যদি একজন থাকে, যদি তুমি বাড়ি একটা নিজের জমি কেনো, তুমি সাকসেসফুল লোকের সাথে আলোচনা করবে, যে আনসাকসেসফুল ওকে বলিস না। তো এই জিনিসগুলো আমি শিখে গেছি, মানে এটা আমার জীবন থেকেই শেখা। কাজে এইভাবে আস্তে 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 হয়েছে। তারপর আমি নিজের চেষ্টায় একটা ক্যামেরা কিনলাম ভালো,
দুটো লাইট কিনলাম, এই করে করে আমার জার্নিটা আস্তে 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 এগিয়েছে। তবে অপমানিত সবসময় হই, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই হয়। এবং সেইটা বোধহয় কাজকে আরো যে আমি আরো ভালো কাজে খিদেটা বাড়িয়ে রাখি একদম। প্রচন্ড খিদে। এই যে রানাদার যে একটা সময় এরকম থেকে শুরু করে এখন রানা বোস, এমন অনেক টলিউডের আর্টিস্ট আছে যারা রানা বোস ছাড়া ছবি তোলে না, বা ভালো কোনো জায়গায় ছবি দিতে হলে রানা বোসের ছবি, ফটোশ্যুট করা ছবি দেবে তারা। এটা তুমি নিশ্চয়ই জানো আর কি। এই ফিলিংসটা, এই ছবি সব আর্টিস্টরা রানা বোস ছাড়া ছবি তোলে না, আমি অনেকের কথা বলেছি আর কি, অনেক বিক্ষিপ্ত কয়েকজন হয়েছে হয়তো। সেটা সেই যে জায়গাটা, মানে তখন কি মনে হয় আর কি, এই যে ফিলিংসটা, যে একটা সময় যে তুমি যেটা বললে যে আমি খুব অতি সাধারণ বাড়ি থেকে এসেছি, একটা সময় তোমার ধরো ভালো ক্যামেরা ছিল না, সেখান থেকে যদি বলি বিক্ষিপ্ত কয়েকজন, সেই বিক্ষিপ্ত কয়েকজনও তারা যদি আন্তরিকভাবে চাইছে, নিশ্চয়ই তো তার মধ্যে কিছু আছে। সেই জার্নির পরে এখন যে সাকসেস, এই যে স্বাদটা, ফিলিংসটা, সেটা কেমন লাগে? সাকসেসটা আমি মানি না। সাকসেস বলতে কি, আমি কর্ম করে যাচ্ছি, আমার কর্মের ফল পাচ্ছি, সেটাই। অল্প বিস্তর পেয়েছি, হয়তো আগামী দিনে আরও কম পাবো বা একটু বেশি পাবো। সাকসেসটা না খুব আপ অ্যান্ড ডাউন, ওটাকে সাকসেস বলা উচিত না। যে তুমি একটা জায়গাতে একটা জায়গায় পৌঁছলে, বয়স বাড়লো, এক্সপিরিয়েন্স হলো, এবার তুমি আর একটু ভালো কাজ করার চেষ্টা করো। কাজের খিদেটা আমার আছে, ভালো কাজ করার, তাই আমি চেষ্টা করি সবসময় ভালো করার, কাজটাকে ভালো করার, আর সেটা আমি সবসময় করতে চাই। কিন্তু আমার যেটা মনে হয় যে জীবনে চলার পথে অনেক অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে, সেটাকে অতিক্রম করাটাই হচ্ছে গোলের দিকে এগিয়ে যাওয়া। আর নতুন যারা ফটোগ্রাফি করছে, কিন্তু আমরা এখন তো কে ফটোগ্রাফি করছে আর কে করছে না সেটা বুঝে উঠতে পারি না, কারণ আমি সোশ্যাল মিডিয়া খুললেই দেখি ওয়ার্কস অ্যাজ এ ফটোগ্রাফার, তারপর দেখি যে তার সাথে মোবাইলে ছবি তোলে, মোবাইলে ছবি। আমি ওই জন্য মোবাইলে ছবি তোলাটা খারাপ, নিশ্চয়ই মোবাইলে একটা কোনো ছবি হয়তো তার একটা কোনো মুহূর্তে দুর্দর্শভাবে ভালো হতেই পারে, কিন্তু মোবাইলে ছবি তুলে সে ওয়ার্কস অ্যাজ এ ফটোগ্রাফার। এখানে কি মনে হয় যে যারা অরিজিনালি ফটোগ্রাফার, সেখানে গিয়ে কোথাও একটা ব্যাপারটা যে একটা কোথাও একটা যে একটা ব্যালেন্স হারিয়ে ফেলছে, বা সবাই মোবাইলে ছবি তুলছে, এর ফলে গিয়ে যে ফটোগ্রাফার বা ফটোগ্রাফি বলতে যেটা বুঝি আর কি, এই যে একটা তুমি বললে এত স্ট্রাগেল, বা এই যে তোমার প্রত্যেকটা ছবি, আমি একটু আমাদের যে বিশ্ববিদ্যালয়কে দেখাতে বলবো। প্রত্যেকটা ছবি যেন কথা বলছে, এইটা কিন্তু বোধহয় এই যে মোবাইলের দৌলতে যে এত সবাই ফটোগ্রাফার, সেটা যেন হারিয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা ছবি যে কথা বলছে, ছবি আমরা যে বলি ছবি কথা বলে, সত্যি কিন্তু তোমার বইয়ের প্রত্যেকটা ছবি কিন্তু কথা বলছে। থ্যাংক ইউ। আমি এই এতগুলো পাতা দেখাতে গেলে মনে হয় প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। আমি যারা দর্শক দেখছে তাদেরকে বলবো, চেনা মুখ অচেনা ছবি তারা যেন অবশ্যই ভাবে, যারা বিশেষ করে ফটোগ্রাফি শিখছে, আর তারা যেন অবশ্যই ভাবে এই বইটা ফলো করে, এবং তারা দেখলে বুঝতে পারবে যে ছবি কথা বলে। এবং আমাদের যেটা বলছিলাম যে এই যে মোবাইলে দৌড়তে সবাই, এই যে এর ফলে কি যারা অরিজিনালি ফটোগ্রাফি করছে, বা যারা ফটোগ্রাফি স্ট্রাগল করছে, বা যারা ওই যে বললে যে কোথাও থেকে ক্রিয়েটিভ কাজ করার সেই ব্যালেন্সটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। না দেখো, এটা ব্যাপারটা হচ্ছে যে আগামী দিনে তাহলে মানুষ স্ক্রিনিং করবে কীভাবে, এটাই বলতে চাইছি আর কি। স্ক্রিনিং করাটা দেখো, আগামী দিনে তো ভালো তো আসবেই, ট্যালেন্ট তো থাকবেই। এই যে যারা মোবাইলে তুলছে তাদের মধ্যে ট্যালেন্ট আছে, এবং সবাই যে খারাপ তুলছে তা নয়। কিন্তু এখন একটা সুবিধা হয়েছে বা অসুবিধাও হয়েছে, নতুন যারা আসছে তারা শিখছে না ভালো করে। কারণ শিখছে না বলতে, ধরো হাতে টেকনোলজি আছে, একটা ধরো 1000টা ছবি, আমার সময় 36টা ছবি তোলা হতো, খুব রিল বেছে বেছে ছবি 10টা তুলবো, পরে 10টা বাদে তুলবো, কেটে ছবি দিতাম, ডেভেলপ করতাম, প্রিন্ট হতো, মানে লং প্রসেস।
এই ক্ষেত্রে এখানে ডিজিটাল অনেক লক্ষ লক্ষ ছবি তুলে ফেলবে। 2000 ছবি তুলছো, এবার জানে ফটোশপটা আমার হাতে আছে, এবার 2000 ছবির মধ্যে 10টা ছবি তো বেরোবেই, এবং সেখানে তুমি ফটোশপের ছবিটাকে এমনভাবে টাচ আপ করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ, সেখানে দেখা যাচ্ছে আরে বাবা দারুণ ব্যাপারটা তো। কিন্তু যে ছেলেটা ছবিটা তুলে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমি বলছি না সবার ক্ষেত্রে, তারা ট্যালেন্ট এসেছে, আসবে, কিন্তু তারা শিখছে না। যারা ওই তাদের যদি শুধু ইচ্ছাটাই থাকে যে আমি সোশ্যাল মিডিয়াতে লাইক পাবো, কাজে তাকে শিখতে হবে, তাকে ছবি তুলতে হবে, তাকে র ফাইলটা দেখতে হবে যে আমার কোথায় কী ফল্ট, আমার হাতে টেকনোলজি আছে, আমি ফটোশপে টাচ আপ করে ছবিটাকে সুন্দর মেজে বসে এমন একটা করে দিলাম, সাংঘাতিক ব্যাকড্রপ চেঞ্জ, আকাশ বাতাস চেঞ্জ হয়ে গেল। তাই সেক্ষেত্রে ছবিটা তোলা হচ্ছে না, ছবিটার মধ্যে ট্যাম্পার করা হচ্ছে। ট্যাম্পারিংটা আমার পছন্দ না। ছবিটা তুমি আসল জিনিসটা তুমি যদি তোলো, তোমার কন্টেন্টটা যদি ভালো থাকে, তোমার যদি কম বাজেটের সিনেমা হয় তোমার দেখবে লোক, তাদের তার পারিপার্শ্বিক চরিত্রগুলো যদি ভালো অ্যাক্টিং করে, জমাটিয়া স্ক্রিপ্ট, আমি সিনেমার এক্সাম্পল দিয়ে বলছি, কন্টেন্টটা ভালো লাগে সিনেমা লোক দেখবে। যতই তুমি মাল্টি স্টারদের নিয়ে সিনেমা করো না কেন, তার যদি কন্টেন্ট না ভালো থাকে কেউ দেখবে না। এক্ষেত্রেও তাই, যদি তোমার ট্যালেন্ট থাকে তুমি কিন্তু ছোটো ক্যামেরাতেও মোবাইলে ছবি তুলেও তুমি কিন্তু পোস্ট করতে পারো ভালো করে। আবার যারা মোবাইলে তুলছে, যারা টেকনোলজিকেই শুধু ভর করে আছে, তারা কিন্তু শিখছে না, তাদেরকে শিখতে হবে, র ফাইলটা দেখতে হবে যে আমি কিরম তুললাম, আমাকে আর কী চেঞ্জ করতে হবে, কী করতে হবে, কী অ্যাপারচারে তুলতে হবে, লাইট যদি আমার হয়তো ইম্প্রোভাইজ করতে হয়। ধরো আমি ভাবলাম বাড়ি থেকে যে আজকে দারুণ ব্রাইট সানি ডে, বাইরে গিয়ে ওই এক্সপোজারের ছবি তুলে ওইভাবে ব্যাকলাইট করবো, লাইট করবো, এইসব দেখা গেলো বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু তোমার প্রবলেম হবে। তোমার তখন যে ইম্প্রোভাইজেশনের ব্যাপারটা তখন তোমাকে নিয়ে করতে হবে, এটা এক্সপিরিয়েন্স থেকে হয়, সেখানে তোমার ফটোশপ কোনো কাজ দেবে না। মানে মোদ্দা কথা, নতুনদের শিখতে হবে, শেখার কোনো বিকল্প হয় না। প্রত্যেকটা টেকনোলজির উপর ভর না করে, হ্যাঁ টেকনোলজি তো আমাদের সাপোর্ট করবে, তারপরে এই হ্যাঁ টেকনোলজিটাতে সম্পূর্ণ নির্ভর করা হবে। এবং প্রত্যেকটা প্রফেশনে এই যে শেখাটা খুব জরুরি। অবশ্যই শেখাটা খুব জরুরি। না তো ছবি মানে কথা বলে, ছবির মধ্যে কন্টেন্ট থাকে, ছবির মধ্যে একটা কনসেপ্ট থাকে, সব মিলে একটা ছবি হয়। সেই মানুষটা যখন রানা বোস, এবং সেখানে যখন মানুষটা সাকসেস, ডিরেক্টর হওয়ার প্ল্যানিং নেই, ছবি করার ইচ্ছা নেই। না ডিরেক্টর হতে অনেক পড়াশোনা দরকার, আমার কাছে সেই আমার মধ্যে সেই পড়াশোনাটা নেই, অনেস্টলি বলছি। এবং আর এই ফটোগ্রাফি আর সিনেমা ডিরেকশন, ফিল্ম ডিরেকশন যেটা বলা হয়, সেটা কিন্তু অনেক ভাস্ট একটা সাবজেক্ট। ফিল্ম ডিরেকশনটা অনেক ভাস্ট একটা সাবজেক্ট, ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু সে না, সেখানে অনেকজনকে নিয়ে চলতে হয়, এডিটার আছে, ফটোগ্রাফার আছে, স্ক্রিপ্ট রাইটার আছে, তারপর অনেক বড় একটা ব্যাপার, বিগ থিং। তা সেটা আমি পারবো না, আমার সেরকম প্ল্যান। তাহলে যেগুলো ফিউচার প্ল্যানিং কি রানা বোসের? ফিউচার প্ল্যানে আমি কাজ করে যেতে চাই, যেরকম কাজ করছি, কিন্তু আমার এখন না একটু অন্য ধরনের কাজ করি। ফ্যাশন ফটোগ্রাফি তো আছেই, যেটা গ্ল্যামার ফটোগ্রাফি বলো বা মডেল ফটোগ্রাফি বলো, যা সেগুলো তো আছে, বিজ্ঞাপনের কাজ যেগুলো করছি। কিন্তু আমার তার থেকে বেরিয়ে গিয়ে একটু কাজ করতে ইচ্ছা করছে। যেমন এই বইটা বের করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির ওপর মানুষের পোর্ট্রেট ছবি। কেন বিদেশে প্রায় যাই, সেখানে বিদেশে গিয়ে লাস্ট ইয়ারে আমার যাত্রার বই বেরিয়েছে, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষদের ছবি, তাদের চলন বলন, তাদের প্রতিদিনের কাজকর্ম, আমার সেটাকে ফ্রিজ করে রাখার খুব প্রবণতা আছে, এবং সেটা করে কিছু ছবি রেখেছি। এবং কলকাতার বাইরেও গেছি আমি, ভারতবর্ষে অনেক জায়গায় গেছি কর্মসূত্রে, সেখানে আমি সেখানকার ছবিও আছে এই বইটার নাম যাত্রা। তা সেটা আমার এখন একটু অন্য ধরনের কাজ করার উপর বয়স হচ্ছে, ম্যাচুরিটিটা একটু বেড়েছে মনে হচ্ছে। কাজ কতটা ভালো করেছি জানি না, কিন্তু সেখানে থেকে আমার একটু অন্য ধরনের কাজ এখন করতে ইচ্ছে করছে। না তো তুমি প্রচুর আর্টিস্টের সঙ্গে কাজ করেছো, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। দুটো ঘটনা জিজ্ঞেস করবো, প্রচণ্ড মজার একটা ঘটনা শেয়ার করো তুমি, আর একটা তিক্ত অভিজ্ঞতা। হ্যাঁ, এটা দুটো আমার খুব মজার কথা। আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে ভালোটা বলবো না খারাপটা আগে? না আগে ভালোটা বলো। আগে সেটা হচ্ছে যে আমি শ্রীদেবী ফটোশ্যুট আছে, তো শ্রীদেবী ফটোশ্যুট করছিলাম, শ্রীদেবীর ফটোশ্যুট আছে, শ্রীদেবী মেকআপ করছিল, পার্সোনাল মেকআপ আর্টিস্টকে নিয়ে। না আমি লাইট সেট করে রেডি হয়ে আছি, শ্রীদেবী বলে ব্যাপার, আমি খুব এক্সাইটেড। তবে আমার এক্সাইটমেন্টটা কিন্তু ভালো ছবি তোলার জন্য, শ্রীদেবীর ছবি আমি কিন্তু
বরাবর মানে উল্টো দিকে কে আছে আমার কাছে কিন্তু এটা ম্যাটার করে না। শ্রীদেবীর ছবি তুলতে একটা এক্সাইটমেন্ট আছে, ভালো তুলতে হবে। তা শ্রীদেবী দাঁড়িয়েছে, বল রেডি আছে, সব ঠিক আছে, ক্যামেরা সবাই দাঁড়িয়ে দেখছে এ করছে, কিন্তু আমি ক্লিক করার আগে আমার ওপর থেকে একটা সফট বক্স ছিল, সেই সফট বক্সের থ্রেডটা খুলে মাথায় পড়লো শ্রীদেবী। আমি না কোথায় পালিয়ে যাবো ঠিক করতে পারছি না। শ্রীদেবী বুঝলো ছোটো মতন একটা পড়ে গেছে লাইটটা, মানে সফট বক্স হালকা মাথায় পরে চুলটা পুরো স্পয়েল হয়ে গেল। আবার সেই মেকআপ আস্তে আস্তে মেকআপ দিয়ে, তো সেখানে আমার খুব এমব্রেস, মানে খুব লজ্জা পেয়েছিলাম আমি তার কাছে আমি ক্ষমাও চেয়েছিলাম, নাইস ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। আর তিক্ত ঘটনা হচ্ছে, আমি একটা খুব খুব কলকাতার খুব নাম করা দুজন ফ্যাশন ডিজাইনার ছিল, তাদের আমি একটা ফটোশ্যুট করেছিলাম। তখন খুব আমার অল্প বয়স, পয়সাও বেশি পেতাম না। তো সেখানে আমাকে যে রেমুনারেশনটা দেওয়া হয়েছিল, সেই রেমুনারেশন থেকে আমাকে 500 টাকা কম দিয়েছে। সে ইচ্ছা করে দেয়নি, সে ভুলবশত দিয়েছে আমাকে 500 টাকা কম। তা আমি গাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম, কিছুদিন যাওয়ার পর ট্যাক্সিওয়ালাকে বললো তুমি ঘোরাও গাড়ি। তখন বলছে কেন, আমার একটু প্রবলেম আছে, আমি ব্যাকে আবার গাড়িটা করে এসেছি। নেমে তো আমি বললাম যে ম্যাডাম আমাকে 500 টাকা বলে কম দিয়েছেন। বলে না আমি তো দিইনি। দেখুন আমি তো মিথ্যা কথা বলবো না, আপনি চেক করুন। তো উনি এত মোটা একটা নোটের বান্ডিল গুনলেন আমার কথা না বিশ্বাস করে, গুনে দেখলেন 500 টাকাটা সত্যিই বেশি দিয়েছে। 500 টাকাটা আমাকে বিশ্বাস করতে পারলো না, নোটের বান্ডিলটা গুনে দেখলে যে 500 টাকাটা বেশিই আছে। তারপর আমার 5 মিনিট দাঁড়াতে হলো, নোট টাকাটা দিল। সেটা আমার একটু দুঃখ লেগেছিল, এটা মেনে নিতে হবে। একদমই চলার পথে মানে ভালো খারাপ সুখ দুঃখ সব মিলিয়ে, হয়তো সেই মানুষটা খারাপ না, সেই সাময়িক হয়তো সে আমাকে, একদম তাই, সব মিলিয়ে আমাদের চলতে হবে এবং সব কিছু নিয়ে আমাদের জীবন। আমাদের একটা ইন্টারভিউ কখনো একটা মানুষের সব মানে সম্পূর্ণটা তুলে রাখার মানে তুলে ধরাটা সম্ভব হয় না। আমরা ইচ্ছা না থাকলেও শেষ করতে হয় কোথাও গিয়ে। লাস্ট 2-1টা কোশ্চেন, রানা বোস পারিবারিক মানুষ কেমন, পরিবারকে কতটা সময় দেয়? আর একদম লাস্ট কোশ্চেন, রানা বোসের পরবর্তী জেনারেশন সেও কি ফটোগ্রাফিতে যদি আসতে চায়, রানা বোস নিজে কতটা থেকে সাপোর্ট করবে? হ্যাঁ দেখো, আমি পারিবারিক, আমি খুব সংসারী, আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। সময় হয়তো অতটা দিয়ে উঠতে পারি না, কেন আমার একটা ছোটো মেয়ে আছে, তাকে আমার ওয়াইফই দেখাশোনা করে বেশিরভাগ টাইম। যা হয় আমার কর্মসূত্রে নানান জায়গায় যেতে হয়, নানান কাজে থাকতে হয়, নানান টেনশনে থাকতে হয়, সবাই টেনশনে থাকে, আমিও টেনশনে থাকি, কেন আমার সেলফ এমপ্লয়েডদের একটু বেশি টেনশন থাকে। আর আমার আগামী দিনে আমার মেয়ে কী করবে আমি কিছু বলতে পারবো না, তবে মেয়ে যেদিকে যেতে চায় সেদিকেই আমি তার পেছনে আছি, তার সাপোর্ট যা লাগে তার জন্য আমি আছি। কিন্তু আমি তাকে ঠিক করে দেবো না তুই এখানে যা, তুই সেখানে যা, তুই এই কর সেই কর। ও যেটা ভালো মনে হবে সেটাই করুক, আমার সাপোর্ট আছে। এবার ভালো খারাপ সাকসেস পেলেও সবাই তো সাকসেস পায় না, নাও হতে পারে, কিন্তু আমি তো চাইবো বাবা হিসেবে যে তার মেয়ে সাকসেস পাক, ভালো কিছু হোক। এই বইটা প্রসঙ্গে আসি, এই বইটা হয়তো এখন হয়তো তার অনেক কাছে ভ্যালু নেই, সেই বইটা কী বই এটা, কিন্তু আমার মনে হয় এটা কিন্তু আর্কাইভ ভ্যালু আছে। তুমি দেখো শিক্ষার্থীদের কাছে, বিশেষ করে যারা ছবি তোলা শিখছে, মানে আর্কাইভ ভ্যালু, মানে আমি যখন থাকবো না, আমার যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন এর আর্কাইভ ভ্যালুটা থাকবে। দেখো এই ছবিগুলো কিন্তু এখন কেউ হয়তো সব হালকা করে নিচ্ছে, বা কেউ কি এটা প্রত্যেকটা যখন ইতিহাস তৈরি হয়, প্রত্যেকটা ইতিহাস বা যে কোনো ভালো জিনিস প্রথমেই সবাই কিন্তু হাসে, পরবর্তীকালে সেইটাকে নিয়ে সব থেকে আলোচিত হয় এবং সেটাই হচ্ছে ইতিহাসে জায়গা করে নেয়। আমাদের ইন্টারভিউ শেষ করার ইচ্ছা না থাকলেও শেষ করতে হচ্ছে, সময়ের যেহেতু একটা নির্দিষ্ট বাধা থাকে। রানা বোস মানুষটা কত ডাউন টু আর্থ আমরা কথা বলে নিশ্চয়ই বুঝতে পেরেছি, এবং রানা বোস মানুষটা মানে কতটা মাটির মানুষ। একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার রানাদার সাথে যখন প্রথম পরিচয় সাউথ সিটি মলে, রানাদা হাতটা বাড়িয়ে দিয়ে বলছে আমি রানা বোস, ছবি তুলি, মানে এমনি ছবি, আমি বললাম এমনি ছবি টবি তোলে। পরবর্তীকালে যখন রানা বোস বলে চাচ্ছে ওই রানা বোস বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার, আমি তখন অবাক হয়ে গেছিলাম এই মানুষটা এরকম এতটাই ডাউন টু আর্থ। এবং যখন কথা বলেন তখন এক মুহূর্তের জন্য মনে হয় না রানা বোস, এবং আমার মনে হয় পৃথিবীর
সর্বত্র যারা প্রতিষ্ঠিত, যারা বড় বড় ব্যক্তি, ভালো মানুষ, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। নমস্কার, আপনারা ভালো থাকবেন এবং চেনা মুখ অচেনা ছবি এটা আপনারা সঙ্গে রাখবেন। এটা রানাদার আরও যদি বইটা নিয়ে আমাদের কিছু বলার থাকে লাস্ট আমরা সেটা দিয়ে, তোমার বক্তব্য দিয়ে আমরা ইন্টারভিউটা শেষ করব। আমি চাই বইটা দেখুক যারা আগামী দিনে ভালো ফটোগ্রাফার হতে চায়। আমি বলছি এটা পড়লেই, এটা দেখলেই সব হয়ে যাবে তা না, সে সব শিখে যাবে তা না। তবে এটা আমি আবার বলছি যে এটা হয়তো এখন সেভাবে চর্চা হচ্ছে না, কিন্তু এর আর্কাইভ তাহলে এক সময় থাকবে, হয়তো আমি যখন বৃদ্ধ হয়ে যাবো তখন। যাকে ভালো থাকবেন। থ্যাংক ইউ রানাদা। অনেক অনেক কাজ, আরও কাজ তোমার কাছ থেকে আমরা এক্সপেক্ট করে রাখলাম এবং আরও প্রচুর আর্টিস্ট, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীর আর্টিস্ট তোমার আরও পরবর্তী বইয়ে বন্দী হোক, তার ছবি তোমার ক্যানভাসে উঠে আসুক। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। নমস্কার।